কোনো স্ত্রী কি পারে তার স্বামীকে অন্য একটি মেয়ের সঙ্গে সম্পর্কে জড়াতে দিতে? হ্যাঁ, সে দিয়েছিল। আর তার ফল এমন জায়গায় গিয়ে দাঁড়ায় যে শেষটা তোমার কল্পনার বাইরে। আর এই গল্পটি তোমাকে শেখাবে কারোর ইমোশন বা ফিলিংস নিয়ে খেলার আগে 100 বার ভাবা দরকার। তো চলো গল্পে যাওয়া যাক। তো আজকে দোল, সবাই রং খেলা করছে। এখানে আমরা 3টে চরিত্রের সঙ্গে পরিচিত হই। আত্মহত্যা করার জন্য ছাদের কান নিচে দাঁড়িয়ে আছে এই মেয়েটির নাম তিয়াশা দত্ত, 19 বছর বয়স। রাস্তায় আরেকটি ছেলেকে দেখতে পাই, এর নাম নিশান। এ মুখে কালি মেখে রাস্তা দিয়ে অন্য মনস্কভাবে হাঁটছে। আর হঠাৎই পিছন থেকে একটা বাস এসে নিশানকে এক ধাক্কা মারে। আর এই মেয়েটির নাম চন্দ্রিমা। সে খুবই কান্নাকাটি করছে এবং সে অনেকটা ঘুমের ঔষধ একসঙ্গে খেয়ে নেয়। তো এদের 3 জনের হাল এই রকম কেন হলো, এইটা জানতে হলে আমাদের কিছু কাল পিছিয়ে যেতে হবে। তিয়াশার বয়স 19। সে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। সে পড়াশোনায় ঠিকই আছে। এর বাবা মার 17 বছর আগে ডিভোর্স হয়ে গেছে। তার মা একটা পার্লার চালায়। তিয়াশা যে কোচিংয়ে পড়ে সেখানকার অঙ্কের মাস্টারের উপরে এ পুরো ক্রাশ খেয়ে বসে আছে। অঙ্কের মাস্টারটা আর কেউই নয়, নিশান। নিশানের ওপরে অবশ্য ক্লাসের অন্যান্য মেয়েরাও ক্রাশ খেয়ে বসে আছে, তবে তিয়াশা একটু অন্যরকম। সে স্যারকে এতটাই ভালোবাসতো যে স্যারের নাম ও তার নাম দিয়ে ফ্লেমসও করে। মানে সেই ছোট্টবেলাতে স্কুলে আমরা ওই দুজনের নাম লিখে কাটাকুটি খেলা খেলতাম না, ওইটা। আর তিয়াশার মেহার সঙ্গে খুবই ভালো বন্ধুত্ব। আর তাদেরই বন্ধু রোহান তিয়াশাকে খুব ভালোবাসে। রোহান সবসময় মেহাকে বলে যে তিয়াশাকে পটিয়ে দিতে, কিন্তু তিয়াশা রোহানকে সেইভাবে পাত্তাই দেয় না। তো চলো এইবারে নিশানের বাড়ি থেকে ঘুরে আসা যাক। এই যে তার স্ত্রী চন্দ্রিমা, হ্যাঁ সেই চন্দ্রিমা। নিশান আসলে তার বান্ধবী চন্দ্রিমাকেই বিয়ে করেছে। তাদের এই 3 বছরের সংসার জীবন চলছে। তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুবই ভালো। হ্যাঁ স্বাভাবিক, কারণ তারা বন্ধুই ছিল আগে। তাদের মধ্যে সবকিছুই ঠিকঠাক চলছিল, কিন্তু এখন তারা একটা কঠিন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে। চন্দ্রিমার মিসক্যারেজ হয়ে গেছে আর ভবিষ্যতে সে মা হতেও পারবে না, কারণ ভবিষ্যতে সে প্রেগনেন্ট হলেও ভ্রূণ ধারণের সঠিক স্পেস তার গর্ভে নেই। এই নিয়ে সে খুব ডিপ্রেশনে আছে। ডাক্তার বলেছে সবসময় চন্দ্রিমাকে হাসি খুশির মধ্যে রাখতে হবে, ও যাতে কোনো রকমে উত্তেজিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর এইটা নিশান সঠিকভাবেই পালন করে চলেছে। সে যতক্ষণ পারে চন্দ্রিমাকে হাসি খুশি রাখার চেষ্টা করে। তিয়াশার মা কারোর সঙ্গে কথা বলছিল। আসলে সে যে পার্লারটা চালায় ওইটা যার জায়গা, সে এক প্রমোটারের কাছে জায়গাটা বিক্রি করে দিতে চায়। ওই জন্য সে বারবার ফোন করে তাকে জ্বালাচ্ছে কিছুদিনের মধ্যে তাকে পার্লার ছাড়তে হবে, নয়তো সে তাদেরকে তুলে দিতে বাধ্য হবে। তো এই নিয়ে তিয়াশার মা বড্ড চিন্তায় আছে। একটা জায়গা ঠিক না করা পর্যন্ত সে তো যেতে পারছে না। আর হুট করে তো পার্লার তোলা যায় না, সেটআপের ব্যাপার আছে। আর তার সব ধরা বাঁধা কাস্টমার সব তো কেটে যাবে, সে তো না খেয়ে মরবে। তো এই সময় তিয়াশার কাছে মেহা ফোন করে, ভাই তুই রোহানকে হ্যাঁ না কিছু একটা বলে দে না, ও শালা আমাকে জ্বালিয়ে খাচ্ছে। তিয়াশা বলে, আরে জানিস তো আমার একটু স্মার্ট হ্যান্ডসাম ছেলে পছন্দ, ও তো সেরকম না, যা স্মাইল দেখে মনে হবে দুনিয়ার সব প্রবলেম সলভ। মেহা বলে, আরে প্রবলেমের কথা বলতেই অঙ্কের স্যারের কথা মনে পড়লো। ভাই নিশান স্যার কিন্তু হেভি দেখতে, আমি শিওর মালটার উপরে অনেকেই ক্রাশ খেয়ে বসে আছে, আমিও তো আছি। তিয়াশা বলে, আমি রাখছি, হ্যাঁ অ্যাসাইনমেন্ট আছে। তিয়াশা এবারে ভাবে দলে তো লোক ভারী হয়ে যাচ্ছে। সে ঠিক করে কালকেই স্যারকে বলে দেবে সে ভালোবাসে। সেই মতো সে একটা লাভ লেটার লেখে এবং সে পরের দিন কোচিং ক্লাস শেষে নিশানের স্কুটিতে লাভ লেটারটি লুকিয়ে রেখে চলে যায়। তো নিশান চিঠিটি পায়, তো সে চিঠিটি ঠিক করে পড়েও না, সে সেটা নিয়ে চন্দ্রিমার কাছে এসে দিয়ে দেয়। তো চন্দ্রিমা চিঠিটি পড়ে, সে এটাকে কিন্তু খারাপভাবে নেয় না, বরং এটা নিয়ে মজা করতে থাকে। তিয়াশা অবশ্য চিঠিতে তার নাম উল্লেখ করেনি, সে লিখেছে স্যারকে ছাড়া সে বাঁচবে না। নিশান বলে, আরে থাম না। চন্দ্রিমা বলে, আরে চুপ কর তো, টিচারের ওপরে স্টুডেন্টের ক্রাশ সে তো স্বাভাবিক। আরে তোর মনে নেই যখন আমরা কলেজে পড়তাম একে স্যারের ওপরে তো আমরা মেয়েরা ক্রাশ খেয়েই বসেছিলাম, আর এখন তো তুইও টিচার, সাধারণ ব্যাপার এটা। তো এরপরে চন্দ্রিমা চিঠিটি পুরোপুরি পড়ে। তারপরে সে নিশানকে বলে, এই আমি তো তোকে কখনো বলিনি যে তোকে ছাড়া আমি বাঁচবো না, আর মেয়েটা দেখ তোকে কত ভালোবাসে, কি সুন্দর করে চিঠি লিখেছে। নিশান বলে, আরে আমাদের মধ্যে ওসব বলার প্রয়োজন পড়ে না, ও সব বাচ্চাদের কথাবার্তা ছাড় তো। চন্দ্রিমা বলে, আমি না তোর জন্য কিছুই করতে পারিনি, আমার মিসক্যারেজটাও তো আমার জন্যই হয়েছে। তো নিশান দেখে এ তো আস্তে আস্তে করে আবার সেই দিকেই যাচ্ছে। সে কোনো রকমে চন্দ্রিমাকে হাসিয়ে কফি আনতে পাঠিয়ে দেয়। তো এইবারে সে কোচিং এর খাতা চেক করতে গিয়ে তিয়াশার খাতার পিছনের পৃষ্ঠা খুলে যায় এবং সেখানে সে দেখতে পায় তার নামে ফ্লেমস করেছে এবং সে বুঝতে পেরে যায় মেয়েটি আসলে কে। তো তিয়াশার লাভ লেটারে আরো কিছু লেখা ছিল যেটা চন্দ্রিমা নিশানের সামনে পড়েনি। তিয়াশা লিখেছিল, যদি আমাকে দেখতে চাও তাহলে কালকে নীল শার্ট পরে এসো। তো পরের দিন সকালে যখন নিশান নর্মালি কোচিং এ যাচ্ছিল
তখন চন্দ্রিমা ছুটে এসে নিশানের আগের শার্ট খুলিয়ে ধরে বেঁধে ব্লু শার্ট পরায়। তো এরপরে কোচিং ক্লাসে নিশানকে ব্লু শার্টে দেখে তিয়াশা তো গ্রিন সিগন্যাল হিসাবে ধরেই নেয়, আর মাঝখান দিয়ে তো নিশান আগামাথা কিছুই জানে না। আসলে চন্দ্রিমা ভাবে নিশান তার সঙ্গে পড়ে অনেকটাই আনহ্যাপি হয়ে গেছে। সে অসুস্থ থাকায় নিশানের জীবনটা আস্তে আস্তে কেমন নিরামিষ হয়ে যাচ্ছে। সে ঠিকভাবে নিশানকে সঙ্গ দিতে পারে না, যেটা অন্য কাউকে দিয়ে পূরণ করানো যেতে পারে। আর সেই সুযোগটাই চন্দ্রিমা তিয়াশাকে পেয়ে ব্যবহার করছে। আসলে চন্দ্রিমা যে ট্রমার মধ্য দিয়ে এখন যাচ্ছে, সে কোনটা ঠিক কোনটা ভুল এই বিচার করার ক্ষমতা তার এখন নেই। তার সামনে যেটা ভালো মনে হচ্ছে সে সেটাই করছে। তো নিশান একটা মনোবিদের কাছে যায় এবং তার স্ত্রীকে কিভাবে সুস্থ করা যায় তার পরামর্শ চায়। তো ডাক্তার বলে, ওর যা কন্ডিশন আমি দেখলাম, ও এখনো বেঁচে আছে, তোমার কপাল ভালো। অনেক ক্ষেত্রে দেখা গেছে এই সময় অনেকেই সুইসাইড করে ফেলেছে, এখনো যেমন চাই তেমন ভাবেই ওকে মানিয়ে নাও। তো কিছুদিন হয়ে গেল নিশান কোচিং ক্লাসে আসে না। তো এতে তৃষা অধৈর্য হয়ে পড়ে। সঙ্গে ক্লাসের অন্যান্য মেয়েরাও তিয়াশার বুকটা হু হু করতে থাকে। সে রোহানকে গিয়ে বলে, এই রোহান, একবার খোঁজ নিবি স্যার কেন আসছে না? রোহান বলে, আরে বাবা, অঙ্কে আবার কবে পণ্ডিত হয়ে গেলি? অতই যদি মন খারাপ করে যা গ্রুপ থেকে নাম্বার নিয়ে স্যারকে ফোন কর। তিয়াশা একেবারে সুর করেই বলে, এ রোহান একটু যা না, অফিসে খোঁজ নিয়ে আয়। সঙ্গে মেহাও বলে, এ রোহান যা না একটু। তো এরপরে রোহান যায় এবং খোঁজ নিয়ে আসে যে স্যারের বউয়ের শরীর খারাপ, ওই জন্য স্যার আসতে পারছে না। এরা সবাই তো চমকে ওঠে যে স্যারের বউ আছে, তাহলে তাদের ক্রাশটা হাতছাড়া হয়ে গেল রে। এতে তিয়াশার খারাপ লাগে, কিন্তু তারপরেও সে স্যারকে মন থেকে ঝেড়ে ফেলতে পারে না। আসলে তিয়াশার বাবা মাও তো ডিভোর্সি, ও সেই অনুপাতে স্যারকে ভাবে যে স্যারও হয়তো তার বাবা মার মতো বৈবাহিক জীবনে সুখী নয়। তো রাত্রেবেলা তিয়াশার মা তিয়াশাকে বলে যে তাদের পার্লারটা হয়তো বেঁচে যাবে, কারণ আজকে সকালে যখন সে ব্যাংকে লোনের জন্য গেছিল তখন তার বাবার সঙ্গে তার দেখা হয়। এখানে বলে রাখি, তিয়াশার বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রীর একটা ছেলে আছে, সে ক্লাস 10-এ পড়ে। তো সে তিয়াশার মায়ের এই অবস্থা শুনে বলে, আচ্ছা কত লাগবে? তিয়াশার মা বলে, মোটামুটি 4 লাখ লাগবে। সে বলে, আচ্ছা ঠিক আছে, দোষ তো আমাদের তখন দুজনারই ছিল, তো টাকাটা না হয় আমিই এখন দিচ্ছি। তিয়াশার মা বলে, না দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, পরে না হয় শোধ দিয়ে দিও। তো একদিন তিয়াশা নিশানের ফোনে হাই লিখে মেসেজ করে। তো সেই মেসেজটি চন্দ্রিমা দেখে এবং সে গুড মর্নিং বলে উত্তর দেয়। তো নিশান সেটা দেখতে পেয়ে চন্দ্রিমাকে বকাবকি করে। চন্দ্রিমা বলে, আরে তুই না বড্ড বোকা, মেয়েটাকে দেখতে হবে না, ইটস জাস্ট এ গেম, লাইকলি নে না। এবং এরা ফোন নিয়ে কাড়াপুড়ি করতে করতে চন্দ্রিমা তিয়াশার কাছে মেসেজ করে দেয় তার সেলফি পাঠাতে। তো এই মেসেজ পেয়ে তিয়াশা খুবই খুশি, সেও সঙ্গে সঙ্গে একটা সেলফি তুলে পাঠিয়ে দেয়। তো ছবি দেখে চন্দ্রিমা লিখে দেয় যে তাকে পিঙ্ক ড্রেসে খুবই সুন্দর লাগছে। আর এদিকে তিয়াশা ভাবে, ব্যাস স্যার পটে গেছে। তো নিশান এইবারে রেগে যায়। সে চন্দ্রিমাকে বলে, তোর এই মিসক্যারেজের জন্য আমারও কষ্ট হয়েছে, তাই বলে আমি তো পাগলামি করছি না, আমার কাজ সামলাচ্ছি, সংসার সামলাচ্ছি, তোকে সামলাচ্ছি, আর কত করব বলতো? আর তার মধ্যে তোর এই পাগলামি আর পারা যাচ্ছে না। আরে ও বাচ্চা মেয়ে, আমার স্টুডেন্ট হয়, এইবারে মেয়েটা যে কি ভেবে বসে আছে তার নেই ঠিক। তো নিশানের এইরকম রাগান্বিত ব্যবহারে চন্দ্রিমা খুবই আপসেট হয়ে পড়ে। তো পরের দিন কোচিংয়ে তিয়াশা একটা গোলাপি ড্রেস পরে আসে। তো এটা দেখে নিশান বুঝতে পারে এটা কালকের চন্দ্রিমার কথার ফল। তার মনে হয় এক্ষুনি তিয়াশাকে টেনে বাইরে নিয়ে যায় এবং তাকে সব সত্যি কথা বলে দেয় যে সবকিছুই তার স্ত্রী চন্দ্রিমা করেছে, কিন্তু সবার সামনে এটা সম্ভব নয়। তাই সে তিয়াশাকে মেসেজ করে বলে দেয় যে কোচিং শেষে সে যেন অপেক্ষা করে, তার সঙ্গে কিছু কথা আছে। তো কোচিং শেষে নিশান অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন চলে যাচ্ছিল তখন সে দেখতে পায় কোচিংয়ের বাইরে তিয়াশা দাঁড়িয়ে আছে। তো সে তিয়াশাকে কিছু একটা বলতে যাবে, অমনি তিয়াশা তাকে জড়িয়ে ধরে। নিশান কেমন একটা অপ্রস্তুতে পড়ে যায়। তো এরপরে তিয়াশা কিছু না বলে চলে যায়। তো এরপরে নিশান বাড়ি এসে দেখে চন্দ্রিমা শুয়ে আছে আর চন্দ্রিমার বাবাও এসছে। তো চন্দ্রিমার বাবা নিশানকে বলে, আজ কি তোমাদের মধ্যে কোনো ঝামেলা হয়েছিল? নিশান বলে, না তেমন কিছু না। তো আসলে চন্দ্রিমার আবারও প্যানিক অ্যাটাক হয়েছিল। তো নিশানের শ্বশুর বলে, ডাক্তার বলে গেছে ওর জন্য একটা ফিজিওথেরাপিস্টের ব্যবস্থা করতে। নিশান বলে, হ্যাঁ ঠিক আছে করব। তো তার শ্বশুর চলে গেলে নিশান চন্দ্রিমাকে বলে, আমি তোকে বড্ড ভালোবাসি রে, তুই এমন করছিস কেন বলতো? চন্দ্রিমা বলে, তাহলে আমি যা বলবো শুনবি তো? হ্যাঁ শুনবো, বল। তুই ওই মেয়েটার সঙ্গে কথা বলা বন্ধ করিস না, আর ওই মেয়েটাকে কখনো বলবি না যে মেসেজগুলো আমিই করেছি। নিশান বলে, আচ্ছা ঠিক আছে তাই হবে, এবার শান্ত হ, তুই একটু ঘুমা। তো কিছুক্ষণ পরে ওষুধের এফেক্টে চন্দ্রিমা ঘুমিয়ে পড়ে। তো কিছুক্ষণ পরে তৃষা নিশানের ফোনে মেসেজ করে। তিয়াশা বলে, তখন আমি ভয় পেয়ে গেছিলাম, তো ওই জন্য চলে এসেছিলাম। তো শেষে তিয়াশা বলে কালকে তাকে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতে হবে। নিশান বলে, হ্যাঁ ঠিক আছে। তো ওইদিকে মিতালি অর্থাৎ তিয়াশার মা অনেকদিন অপেক্ষা করার পরে তিয়াশার বাবাকে ফোন করে
তো তিয়াশার বাবা কথকটা এড়িয়ে যায়। সে নানা অজুহাত দেখিয়ে বলে যে পরের দিন টাকাটা দিয়ে দেবে। তো কোচিং শেষে তিয়াশা নিশানকে বলে প্রমিস ভাঙলে কিন্তু হবে না। তো নিশানের একটু সংকোচ হলেও সে তিয়াশাকে তার স্কুটি করে আইসক্রিম খাওয়াতে নিয়ে আসে। তো আইসক্রিম খেতে খেতে নিশান তিয়াশাকে বলে আমরা কিন্তু বন্ধু, অসমবয়সী বন্ধু। তো পরের দিন তিয়াশা আবার নিশানের ফোনে মেসেজ করে যে কাল ফুচকা খাওয়াতে নিয়ে যাবে। তো এই মেসেজটি এইবারে চন্দ্রিমা দেখে, কিন্তু চন্দ্রিমার এইবারে আর মজা হয় না। সে প্রকাশ করতে চাইছে না, কিন্তু তার মনে মনে একটা খারাপ লাগা যেন আছে। তো নিশান আর তৃষা ফুচকাও খেতে যায়। তো এরপরে একদিন চন্দ্রিমা নিশানকে একটা পারফিউম দিয়ে বলে এটা তৃষাকে গিফট করতে। নিশান বলে না না, এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু চন্দ্রিমা এমনভাবে বলতে থাকে নিশানকে শেষমেশ রাজি হতেই হয়। অগত্যা নিশান এসে সেটি তিয়াশাকে দেয়। তো উপহার পেয়ে তো তিয়াশা খুবই খুশি। তো নিশান যখন বাড়ি আসছিল তখন তিয়াশা তাকে কিউআর কোড স্ক্যান করে একটা অডিও পাঠায়। তাতে তিয়াশার আই লাভ ইউ বলা রেকর্ডিং আছে। তো এরপর থেকে আস্তে আস্তে নিশানও যেন তিয়াশার প্রতিও আকৃষ্ট হতে শুরু করে। তাদের ঘোরা বেড়ানো বাড়তে থাকে, মানে মেলা ঘাট যেখান যা যাবার সব জায়গাতেই যায় তারা। তাদের কোচিং ক্লাসের মধ্যেও ইঙ্কি বিঙ্কি ব্যাপার চলে, তবে সেটা অত্যন্তই লুকিয়ে। কিন্তু রোহান আর মেহার ব্যাপারটা একটু সন্দেহজনক মনে হয়। একদিন নিশান তিয়াশাকে লাইব্রেরিতে নিয়ে যায়। আসলে নিশান লাইব্রেরিতে মাঝে মধ্যেই আসে, কিন্তু এখন যে একটা সঙ্গী হয়েছে তাই সে তিয়াশাকেও নিয়ে আসে। আর লাইব্রেরিটা বেশিরভাগ সময়ই ফাঁকাই থাকে, লোকজন তেমন একটা থাকে না। তো তারা নর্মালি কথা বলতে বলতে হঠাৎ তিয়াশা নিশানকে ধরে কিস করতে শুরু করে। এটাতে নিশান কতকটা অপ্রস্তুতে পড়লেও সে এইবারে আর বাধা দেয় না, সেও তিয়াশাকে অনুভব করে। তো এইদিকে চন্দ্রিমাকে এক্সারসাইজ করানোর জন্য একজন ফিজিওথেরাপিস্ট আসে। তো চন্দ্রিমা তাকে কথায় কথায় তার আর নিশানের গল্পটা তার এক বন্ধুর গল্প হিসাবে ওই মহিলাটিকে বলে। চন্দ্রিমা বলে তার বন্ধুই প্রথমে এই খেলাটা শুরু করেছিল, কিন্তু তার এখন হিংসে হচ্ছে, ভালো লাগছে না। তো মেয়েটি বলে আপনার বন্ধুকে বারণ করুন, তা আমার বন্ধু তো ওটাই পাচ্ছে না, কারণ শুরুটা তো সেই করতে বলেছিল। তো মেয়েটি বলে আপনার বন্ধু কিন্তু খুব বড় একটা ভুল করছে। পুরুষ মানুষ আর কচি মেয়ের স্বাদ না, এ কিন্তু খুবই খারাপ জিনিস, আগুনে কিন্তু ঘি দেওয়ার মতো। শেষমেশ আপনার বন্ধুর সংসার তো ভাঙবেই, সঙ্গে ওই বাচ্চা মেয়েটিরও জীবন শেষ হয়ে যাবে। চন্দ্রিমা বলে আমার বন্ধু ওই মেয়েটির সঙ্গে একটা গন্ধ আটকে রেখেছে। আমার বন্ধুটির বর ওই মেয়েটার কাছে গেলে ওই গন্ধর কারণে আমার বন্ধু বুঝতে পেরে যাবে। তো এখানে আমরা বুঝতে পারি চন্দ্রিমা নিশানকে ওই পারফিউমটা তিয়াশাকে কেন দিতে বলেছিল, কারণ তারা একসঙ্গে দেখা করলেই ওই পারফিউমের গন্ধ তার জামায় স্বাভাবিকভাবেই এসে যাবে। তো এরপরে মিতালি তিয়াশার বাবা অর্থাৎ সুমন্তকে ফোন করে। তো সুমন্ত ফোনটা প্রথমে কেটে দেয়, তারপরে সুইচ অফ করে দেয়। মিতালি বুঝতে পারে তাকে অ্যাভয়েড করার জন্যই সুমন্ত ইচ্ছা করেই এমনটা করছে। তো এইদিকে রাত্রেবেলা নিশান বাড়ি আসলে চন্দ্রিমা তাকে বলে তিয়াশার সঙ্গে আজকে তার কথা হয়েছে কিনা, বা তারা আজকে কোথাও ঘুরতে গেছিল কিনা ইত্যাদি জিজ্ঞাসা করে। কিন্তু নিশান এইবারে মিথ্যে কথা বলে। সে বলে আজকে তিয়াশার সঙ্গে তার দেখা হয়নি বলে চন্দ্রিমাকে অ্যাভয়েড করে সে বাথরুমে চলে যায়। তো বাথরুমে গিয়ে নিশানের খারাপ লাগে যে আজকে সে চন্দ্রিমাকে মিথ্যে বলেছে, কিন্তু ওইদিকে তিয়াশার প্রতি তার কেমন জানি একটা টান বা মায়াতে আবদ্ধ হয়ে গেছে। তো বাইরে চন্দ্রিমা নিশানের শার্টটি শুকিয়ে দেখে তার দেওয়া সেই পারফিউমের গন্ধ। সে বুঝতে পেরে যায় আজকে তিয়াশার সঙ্গে নিশান ঘুরতে গেছিল, কিন্তু সে মিথ্যে বলছে তাকে। তো পরের দিন সকালে খাওয়া দাওয়ার সময় চন্দ্রিমা নিশানকে একটা গিফট দিয়ে বলে এটা আমাদের অ্যানিভার্সারির গিফট, না না উইশ করতে হবে না, কাল চলে গেছে। এটাতে নিশানের খুব খারাপ লাগে, কিন্তু সে কিছুই বলতে পারে না। তো একদিন কোচিংয়ে রোহান তিয়াশাকে বলে ফেসবুকে দেখলাম ইনে রিলেশনশিপ দিয়েছিস, কে সেই ব্যক্তি? তিয়াশা বলে কেউ একজন হবে, তোকে বলতে যাবো কেন? রোহান বলে মেবি আমি হয়তো জানি সে কে, যা পারিস কর, তোকে আমি আর বোঝাতেও আসবো না, বলতেও আসবো না, নিজের বিপদ নিজেই ডেকে আনবি, হ্যাপি লাভ লাইফ। তো চন্দ্রিমা ফিজিওথেরাপিস্ট মেয়েটিকে বলে আমার বন্ধুটির থেকে এখন অনেক কিছুই লুকায়, ওদের মধ্যে কথা বলা অনেক বেড়ে গেছে, আবার ফোনও সাইলেন্ট করে রাখে এখন। মেয়েটি বলে আমি বলেছিলাম না, এ জল আস্তে আস্তে অনেক দূর গড়াবে। তো একদিন রাস্তায় মিতালি সুমন্তর ছেলেকে দেখতে পায়। তার বাবার বান্ধবী বলে পরিচয় দিয়ে তার সঙ্গে একটা সেলফি তোলে এবং সেটি সুমন্তর ফোনে পাঠিয়ে দেয়, কারণ মিতালি জানতো এই ছবি দেখে সুমন্ত শিওর ফোন তুলবে। তো সুমন্ত ফোন তুললে মিতালি বলে তোমার ছেলেকে না আমার খুব ভালো লেগেছে, মাঝে মধ্যে এসে দেখা করে যাব, তোমার বাড়ি গিয়েও তোমার বোর সঙ্গেও দেখা করে আসবো। সুমন্ত বলে তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? মিতালি বলে না তেমন কিছুই না, তো আমার টাকাটা পেলেই হবে। হ্যাঁ। তো এইদিকে কোচিং ক্লাসে নিশান তিয়াশাকে মেসেজ করে বলে যে আজ কোচিং শেষে তারা আবারও লাইব্রেরিতে যাবে। আসলে তারা সেই দিনের পর থেকে মাঝে মধ্যেই লাইব্রেরিতে যায়।
তিয়াশা আজকে ড্রেস চেঞ্জ করে আসে। তিয়াশা যখন যাচ্ছিল তখন মেহা আর রোহানের চোখে এরা পড়ে যায়। তো মেহা রোহানকে বলে, আমি এক্ষুনি কাকিমাকে ফোন করে ব্যাপারটা বলছি। কাকিমা বলতে তিয়াশার মাকে, কারণ তিয়াশা আস্তে আস্তে করে যে পথে যাচ্ছে ও মেয়েটা শিওর মরবে। রোহান বলে, থাক ভাই বাদ দে, ও যেভাবে মুখের ওপরে কথা ঘোরাচ্ছে ওর একটু ভোগা উচিত, নিজেকে বেশি চতুর মনে করে ও। তো এইদিকে লাইব্রেরিতে তিয়াশা নর্মালি কথা বলতে বলতে যখন সে খোলাখুলির দিকে যায়, নিশান তখন তিয়াশাকে থামিয়ে দেয় আর বলে, না এটা ভুল হচ্ছে, সত্যি কথা বলতে আমি তোমাকে ভালোবাসি না, তোমার সঙ্গে কথা বলতে বলতে জাস্ট ভালো লাগছিল এইটুকুই, এছাড়া কিছুই না। আর এই সবকিছু প্রথম থেকেই আমার স্ত্রী চন্দ্রিমা করছে। এবং চন্দ্রিমার পুরো ব্যাপারটা তিয়াশাকে সে খুলে বলে যে ওর ভালো রাখার জন্যই তার সঙ্গে সে মিশেছে, এবং আরো অন্যান্য কথা দিয়ে তিয়াশাকে মোটামুটি বোঝানোর চেষ্টা করে। কিন্তু তিয়াশা একটাও কথা বলে না, সে সেখান থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে। এবং তিয়াশা বাড়ি এসে একটা ডিপ্রেশনের মধ্যেও চলে যায়। সে তার জায়গাতে চন্দ্রিমাকে ভাবতে থাকে। চন্দ্রিমা তাকে যেন বলছে, দেখলে তো নিশান শুধুই আমার, তুমি ওকে আমার থেকে কখনোই কেড়ে নিতে পারবে না। এইসব কাল্পনিক ভাবনায় সে আরো কষ্ট পায়। তো পরের দিন সে নিশান আর চন্দ্রিমাকে ফলো করে তাদের বাড়িটাও চিনে নেয়। তো এরপর থেকে নিশান যেহেতু তিয়াশাকে অ্যাভয়েড করছে, এতে তিয়াশার কষ্ট আরো দ্বিগুণ হয়ে যায়। সে এইবারে না পেরে মেহাকে ফোন করে আর কেঁদে কেঁদে বলতে থাকে, আমরা কি আর ঘুরতে যাবো না, আমরা কি একসঙ্গে আর আইসক্রিম খাবো না? মেহা বলে, আরে কি বলছিস তুই? আরে নিশান স্যার, আমি ওকে খুব ভালোবাসতাম, আমার কিছুই ভালো লাগছে না রে আর। মেহা বলে, ও নিশান স্যার, ভাগ্যিস বললি, নয়তো আমরা জানতেই পারতাম না। তিয়াশা বলে, তোরা জানতিস? মেহা বলে, তুমিই তো একা বুদ্ধিমান, আমরা সব তো কেলা নেই, কিছুই বুঝতে পারবো না। না, তিয়াশা বলে, মেহা আমি তোকে সব বলতাম, কিন্তু ছাড় বাদ দে, প্রবলেমটা কি সেটা বল। তো তিয়াশা নিশানের সঙ্গে এতদিন যা যা করেছে সব খুলে বলে। মেহা বলে, সবকিছুই করা হয়ে গেছে তাহলে? তিয়াশা বলে, না, শুধু চুমুই খেয়েছি, আর কিছু না। বিশ্বাস কর, আমার যে তখন কি হয়েছিল আমি ভুল করে ফেলেছি মনে হয়। মেহা বলে, আরে পাগল মেয়ে, তোর কি করে মনে হলো বলতো স্যার বউ ছেড়ে তোর কাছে চলে আসবে? তো এইদিকে নিশান চন্দ্রিমাকে বলে যে সে তিয়াশাকে সব বলে দিয়েছে, যে সে এতদিন তার স্ত্রীর কথাতেই তার সঙ্গে জাস্ট মেলামেশা করেছে, এছাড়া কিছুই না। চন্দ্রিমা খুশি হয়ে বলে, আমি তো নিজেই চাইছিলাম তুই নিজে থেকে এইগুলো বন্ধ কর। নিশান বলে, এরপর থেকে এইরকম ছেলে মানুষই আর করিস না। দেখ ওই মেয়েটার মনের মধ্যে এখন কি চলছে। কথাগুলো মেয়েটার মুখের ওপরে বলতে আমার খারাপ লাগছিল। ও না সেদিন একটাও কথা বলেনি, জাস্ট চুপ করে বসেছিল। চন্দ্রিমা বলে, ও তোর খারাপ লেগেছিল, তাহলে কথাগুলো নাই বলতে পারতিস। এই দেখ তুই কিন্তু আবার যাতা ভাবছিস। চন্দ্রিমা বলে, ও আমি যাতা ভাবছি তাই না? দিনের পর দিন তুই ফোনটা সাইলেন্ট করে রেখেছিস, যাতে ওই মেয়েটার ফোন SMS আসলে আমি না বুঝতে পারি। তুই আমাকে মিথ্যেও বলেছিস, ওর সঙ্গে নাকি তো দেখাই হয়নি। দিনের পর দিন তোর জামা থেকে ওই পারফিউমের গন্ধ পেয়েছি আমি। নিশান বলে, আচ্ছা তুই এই জন্য তাহলে পারফিউম দিয়েছিলিস? তোর সঙ্গে আমার আর কথা বলতেও ইচ্ছা হচ্ছে না। হ্যাঁ, আমার সঙ্গে কথা বলতে ইচ্ছা হবে কেন, আমি তখন পুরানো হয়ে গেছি। নিশান বলে, আরে তুই তো নিজেই প্রথমে আমাকে এইসব করতে বলেছিস। চন্দ্রিমা বলে, ও আমি বলেছি? তুই কি বাচ্চা তুই? আমি বলবা তুই লাফি লাফি চলে যাবি না? এবং চন্দ্রিমা অনেক কান্নাকাটি করতে থাকে। তো এরপরে নিশান তাকে কোনো রকমের সামলায় আর বলে, তুই তো জানিস তুই ছাড়া আমার আর কেউ নেই, তোকে আমি কতটা ভালোবাসি তুই তো নিজেও জানিস। এই নে ফোন ধর, তুই নিজেই নাম্বারটা ব্লক কর। তো এরপরে তিয়াশার নাম্বার ব্লক করার পরে চন্দ্রিমা কোনো রকমের ঠান্ডা হয়। তো এরপরে সব মিটে গেলেও নিশান যখন চন্দ্রিমার কাছে থাকে তখন সে তার জায়গায় তিয়াশাকে অনুভব করতে থাকে। আসলে তিয়াশার সঙ্গে সেও একটা ভালো রকম অ্যাটাচমেন্টে পড়ে গেছে, কিন্তু সে সংসার বাঁচাতে পিছিয়ে এসছে। সেও একটা বুকে চাপা কষ্ট নিয়ে হাসি মুখেই চন্দ্রিমার সঙ্গে কোম্পানি দিতে থাকে। তো এইদিকে সুমন্ত ব্ল্যাকমেলের ভয়ে টাকা নিয়ে মিতালিকে এসে দেয় আর বলে, তুমি এখনো বদলাওনি। মিতালি বলে, তোমার মতো কাপুরুষের থেকে আমার টাকা লাগবে না, আর টাকাটা তুমিই দিতে চেয়েছিলে, আমি কিন্তু চাইনি। আর আমার কাছে যদি এখন কিছু টাকা থাকতো না, তোমার মুখে আমি ছুঁড়ে মারতাম। তো এইদিকে ক্লাসে 3-4 দিন নিশান আসেই না। তো রোহান আর মেহা তিয়াশাকে অনেক বোঝায়, কিন্তু কে কার কথা শোনে। তিয়াশার বিশ্বাস নিশান অবশ্যই ফিরে আসবে, আর কথকটা সেই তো স্যারের কাছে গেছিল, সেই তো জোর করেছিল, সুতরাং তাকেই মানাতে হবে। তিয়াশা বলে, স্যার মনে হয় লাইব্রেরিতেই আছে, এই রোহান আমাকে একটু পৌঁছে দিবি? রোহান বলে, না। তিয়াশা বলে, ঠিক আছে, আমি অটো করে চলে যাব, আর ঠিক এই কারণেই তুই আমার বয়ফ্রেন্ড হওয়ার যোগ্য না। নেহাও বোঝো এই কেমন লজিক। তো লাইব্রেরিতে এসে তিয়াশা নিশানকে পায়। তিয়াশা নিশানকে বলে, তুমি যতদিন বলবে আমি ততদিন তোমার জন্য অপেক্ষা করতে রাজি, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার বউয়ের থেকেও বেশি। নিশান বলে, দেখো তোমার ভালোবাসা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, আসলে আমি তো তোমাকে ভালোবাসি না। দেখো তুমি পড়াশোনায় ভালো মেয়ে, ভালো জায়গায় যাবে, সব বাদ দাও। তিয়াশা বলে, না আমি যাবো না,
নিশান বলে, দেখো আমি কোচিং ছেড়ে দিয়েছি, এবার কি আমার কলকাতাও ছাড়তে হবে? তিয়াশা বলে, তুমি কোচিং ছেড়ে দিয়েছো? নিশান বলে, হ্যাঁ। তিয়াশা বলে, তুমি চন্দ্রিমাকে খুব ভালোবাসো তাই না? বলে সে লাইব্রেরি থেকে বেরিয়ে যায়। তো পরের দিন সকালে নিশান বেরিয়ে গেলে তিয়াশা নিশানদের বাড়ি যায়। তো তিয়াশাকে দেখে চন্দ্রিমা তো অবাক হয়ে যায়। তিয়াশা বলে, রাস্তায় কোনো পাবলিক টয়লেট পেলাম না, আপনাদের টয়লেটটা একটু ইউজ করতে পারি? চন্দ্রিমা বলে, হ্যাঁ ঠিক আছে। তো তিয়াশা কিছুক্ষণ পরে বেরিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপরে চন্দ্রিমার কি মনে হয়, সে বাথরুমে যায় এবং সে আয়নার দিকে তাকিয়ে চমকে ওঠে। সেখানে 7টা চুমুর দাগ আর নিচে একটা চিরকুট, তাতে লেখা আছে, আমি ফেরত দিয়ে গেলাম তোমার 7টা চুমু। তো এই সব কিছু বোঝার পরে চন্দ্রিমার মনের অবস্থা যে কী রূপ হয়েছে সেটা আর বলে দিতে হবে না। তো নিশান বাড়ি আসতেই চন্দ্রিমা তাকে টেনে বাথরুমে নিয়ে আসে। এবারে অন্তত বলিস না এটাও অ্যাক্সিডেন্টলি ঘটে গেছে। কি রে, তোরা কোথায় গিয়ে ফিজিক্যালি হতিস? কোন হোটেলে যেতিস তোরা? আর ওরে তুই কোথায় কোথায় চুমু খেয়েছিস? এমনটা যে ঘটতে পারে নিশান কল্পনাতেও ভাবিনি। সে এই সিচুয়েশনে পুরোই অপ্রস্তুতে পড়ে যায়। সে বলে, একটু মাথা ঠান্ডা কর তুই। চন্দ্রিমা বলে, আরে কি মাথা ঠান্ডা করবো আমি? তুই ওর সঙ্গে শুয়েছিস, আমি কি করবো এবারে? এবং সে অঝরে কাঁদতে থাকে। নিশান কোনো মতেই তাকে আর সামলাতে পারে না। তো পরের দিন নিশান তিয়াশাকে বলে, আমার জীবন থেকে তো সুখ শান্তি কেড়ে নিয়েছো, এইবারে কি চন্দ্রিমাকেও কেড়ে নেবে? তিয়াশা ফ্যাল করে চেয়েই থাকে, সে যেন কিছুই বুঝতে পারছে না। নিশান বলে, নাটক করো না, কেন গিয়েছিলে আমার বাড়ি? তিয়াশা বলে, আই এম সরি, আমি রাগের মাথায় আমি বুঝতে পারিনি। চুপ করো, তুমি ভালো করে জানো চন্দ্রিমা অসুস্থ, আর যদি কোনোদিন আমার ধারে পাশে তোমাকে আমি দেখেছি। তিয়াশা বলে, আমাকে ছেড়ে যেও না, আমি মরে যাব। আমি ফেসবুকে সবাইকে জানিয়ে দিয়েছি আমি রিলেশনশিপে আছি, আর এখন যদি তুমি চলে যাও তাহলে আমি মুখ দেখাবো কি করে? আমি কালকে রাতে স্বপ্ন দেখেছি তুমি দোলের দিন আমাকে লাল আবির মাখাচ্ছ, তোমাকে আমার লাল আবির মাখাতেই হবে, আর যদি না মাখাও আমি চন্দ্রিমার সামনে গিয়ে তোমাকে লাল আবির মাখিয়ে আসবো। এইবারে নিশান রেগে যায়, সে এক চড় মারে তিয়াশাকে আর বলে, তুমি এটারই যোগ্য। তো এরপরে দেখতে পাই নিশানকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। তো রিপোর্টারদের কথাই বুঝতে পারি যে নিশান নাকি তার স্টুডেন্ট তিয়াশার সঙ্গে উল্টো পাল্টা ব্যবহার করত, সে নাকি তার ফ্ল্যাটে যেতে বলতো, আর সুযোগ পেলেই ফিজিক্যালি হওয়ারও চেষ্টা করেছে, ইত্যাদি আরো বাজে বাজে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়। নিশানের পাড়ার লোকও বলে, ছেলেটাকে আমরা ভালো ভাবতাম, ও তলে তলে এরকম। আর এইসব ব্যাপারগুলো টিভিতেও দেখাতে থাকে। নিশানের মান সম্মান পুরো শেষ। আসলে তিয়াশা সেই দিনকে বাড়ি ফিরে তার মাকে কেঁদে কেঁদে নিশানের ব্যাপারে উল্টো পাল্টা কথা বলে। তার মা বলে, এতদিন বলিসনি তো? তিয়াশা বলে, ভয়ে মা। তিয়াশার মা বলে, চল থানায় চল। তো এরপরে তিয়াশা আর তিয়াশার মা এসে পুলিশের কাছে নিশানের নামে রিপোর্ট করে। তো পুলিশ নিশানের সঙ্গে খুব বাজেভাবে ব্যবহার করতে থাকে এবং উল্টো পাল্টা মিন করে নিশানের মান সম্মান একেবারেই শেষ করে দেয়। তো মিহা আর রোহান আলোচনা করতে থাকে যে এখানে নিশান স্যারের কোনো দোষই নেই, তিয়াশা স্যারকে ফাঁসিয়ে দিয়েছে। তিয়াশা তো নিজেই বলতো ও স্যারকে জোর করত, তাহলে স্যার তো ওদের কল চ্যাট দেখিয়ে দিতে পারে, কিন্তু স্যার এমনটা করছে না কেন? রোহান বলে, হ্যাঁ সেটাই, স্যারের দিকটা কেউ ভেবেই দেখছে না। তিয়াশা মেয়ে বলে ওর কথাই দেখ সবাই শুনছে। মিহা বলে, হ্যাঁ সেটাই। রোহান বলে, চল আমরা কিছু করতে পারি কিনা দেখি। তো এদিকে থানায় নিশান আর চন্দ্রিমার বাবা পুলিশকে এসে অনেক বোঝায় যে তাদের ছেলে অমনটা নয়, ওকে ফাঁসানো হয়েছে, কিন্তু পুলিশ তাদেরকে পাত্তাই দেয় না। তো সেই সময় মেহা আর রোহান থানায় আসে এবং তাদের পক্ষে যতটা প্রমাণ দেওয়া সম্ভব সবকিছুই তারা দেয় ও বলে। তো এতে নিশানের বেল হয়ে যায়। তো নিশান যাওয়ার সময় শুধু একটা কথা বলে যায়, কাউকে ভালোবাসলে তার ক্ষতি করা যায়। তো এরপরে নিশান বাড়ি ফিরছিল। তো সেই দিন ছিল দোল, সবাই রং খেলছিল। তো নিশানকে দেখে ছেলেরা চিনতে পারে। তো তারা বলে, এই সেই মাস্টার না যে ছাত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেছে? বলে তারা নিশানের মুখে কালো রং মাখিয়ে দেয়। নিশানের অপমানে পুরো মাথা হেড হয়ে যায়। তো এরপরে নিশান কোচিংয়ে যায়। সেখানে তিয়াশাকে দেখে বলে, আমি ইচ্ছা করলেই তোমার সব চ্যাটগুলো দেখিয়ে দিতে পারতাম, কিন্তু করিনি। আমি তোমার সম্মান নষ্ট করতে চাইনি। আসলে আমি আজও বিশ্বাস করি কাউকে ভালোবাসলে তার ক্ষতি করা যায় না। তুমি না ভালোবাসার মানেই জানো না, জানলে এত বড় ক্ষতি করতে পারতে না। তো এরপরে নিশান তার মুখের থেকে কালো রং নিয়ে তিয়াশার মুখে মাখিয়ে দেয়। তুমি লাল রং মাখতে চেয়েছিলে না, তোমার সঙ্গে এই কালো রংটাই মানায়। তো এরপরে নিশান ওখান থেকে চলে আসে এবং সে রাস্তায় অন্যমনস্কভাবে হাঁটছিল, আর তখন গাড়িটি এসে তাকে ধাক্কা মারে এবং সে মারা যায়। আর টিভিতে সেই নিউজটি দেখানো হয় যে নিশান তো মারা গেছে, আর তার সঙ্গে একটা আতঙ্কও চলে গেছে। এরপর থেকে শিক্ষকরা ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করতে ভয় পাবে। তো এইটা শুনে তিয়াশার বুক ফেটে কান্না আসে। সে তো এমনটা চায়নি। সে নিজেকে আর ধরে রাখতে পারে না। সে ছাদের কার্নিশে এসে দাঁড়ায় এবং সে নিজে নিজেই লাল রং মাখে। সে একটা সংসারই ভেঙে ফেলেছে, সেও আর বাঁচতে চায় না এবং সে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে।
আর চন্দ্রিমা এদিকে হাউ হাউ করে কাঁদতে থাকে। সে ভাবতে থাকে সবকিছুই শুরু হয়েছিল তার জন্যই। সে যদি নিশানকে প্রথমেই ওইসব করতে বারণ করতো তাহলে আজকে হয়তো এই দিন দেখতে হতো না। চন্দ্রিমাও আত্মগ্লানি কষ্টে নিজেকে সামলাতে পারে না। সে তার ঘুমের ঔষধগুলো সব একসঙ্গে খেয়ে নেয় এবং সে মারা যায়। আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো আজকে আমি আর কিছু বলবো না, এখানে কার দোষ কার গুণ তোমরাই বিচার করো এবং কমেন্ট বক্সে জানিও। তো আজকের মতো টাটা।